আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নবীন প্রবীণদের সমন্বয়ে নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র দলের সমাবেশে তারেক রহমান। ফ্যাসিবাদ ঠেকাতে তরুণদের সচেতন থাকার আহ্বান। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সেকেন্ড রিপাবলিক ও নতুন বাংলাদেশের ২৪ দফা ইশতেহার ঘোষণা এনসিপির। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে নতুন রাষ্ট্র গঠনের অঙ্গীকার নাহিদ ইসলামের। জুলাইয়ের চেতনা নস্যাতে বড় ধরনের ষড়যন্ত্র চলছে, অভিযোগ জামাত ইসলামের। যারা মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন চায় তারাই বিশ্বাসঘাতক। সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিচার শুরু। অপরাধের প্রমাণ স্পষ্ট, বললেন চিফ প্রসিকিউটর। সর্বোচ্চ শাস্তি দাবি অ্যাটর্নি জেনারেলের। ৫ আগস্ট মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবে অন্তর্বর্তী সরকার। রয়েছে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন। এবং আওয়ামী লীগের পতনের এক দফা ঘোষণার দিন আজ। আলোচনার নামে শেখ হাসিনার ফাঁদে পা না দিয়ে অসহযোগ আন্দোলনে নামে ছাত্র জনতা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নবীন প্রবীণদের সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শাহবাগে ছাত্রদলের সমাবেশে ভার্চুয়ালি বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পর বাংলাদেশের জনগণ আর বিভেদ, প্রতিহিংসার রাজনীতি চায় না। তারেক রহমান বাংলাদেশের ভবিষ্যতে যাতে আর ফ্যাসিবাদ, চরমপন্থা ও উগ্রবাদের উত্থান না ঘটে সে ব্যাপারে তরুণ প্রজন্ম সহ সবাইকে সজাগ থাকার আহ্বান জানান। সমাবেশে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনাকে কোনো দিনই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেয়া যাবে না। মইনুল আহসানের রিপোর্ট। দুনিয়া কাঁপানো জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকে উপলক্ষ করে ছাত্রদলের এই সমাবেশের আয়োজন হলেও নেতাকর্মীদের বিপুল উপস্থিতির মাধ্যমে বিএনপির জনসমর্থন আর সাংগঠনিক শক্তির জানান দিল দলটি। ছাত্রদলের এই ছাত্র সমাবেশকে ঘিরে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। রাজধানী সহ দেশের নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা এতে যোগ দেয়। ছাত্রদল কর্মী সমর্থকদের উপস্থিতি শাহবাগ ছাড়িয়ে আশপাশের মূল সড়ক, অলিগলিতে ছড়িয়ে পড়ে। সাবেক ছাত্রনেতাদের পর বক্তব্য রাখতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী দেশে বসে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে পতিত স্বৈরাচার শেখ হাসিনা। সেখান থেকে সে মাঝে মাঝেই হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে। তার শুধু তাই নয়, এখানে তারা বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা কোনোদিনই আমরা ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। গণ আন্দোলনের শহীদদের স্মরণ করে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ আর বিভেদ, প্রতিহিংসার রাজনীতি চায় না। জবাবদিহিমূলক ও জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি দেখতে চায়। স্বাধীনতার ৫৪ বছর পার হয়েছে। বাংলাদেশের জনগণ আর বিভেদ, বিরোধ, প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি তারা চায় না। রাজনৈতিক দলগুলোকে এ কারণেই জনগণের কাছে সেভাবে জবাবদিহি করতে হবে। রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন। দেশকে গড়ে তুলবে তোমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ। তোমাদের সহকর্মী যারা শহীদ হয়েছে সেই শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ তোমরা গড়ে তুলবে। গড়ে তুলতে হলে নিজেদেরকেও সেভাবে যোগ্যতাভাবে গড়ে তুলতে হবে। একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ, তেমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, নবীন এবং প্রবীণ সকলে মিলে। শিক্ষার্থী, তরুণ যুবকদের জন্য বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার নানা দিক উঠে আসে তারেক রহমানের বক্তব্যে। এ সময় তরুণ যুবকদের কাছে ধানের শীষে ভোট চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তোমরা ভোটার হলেও ফ্যাসিবাদ চক্র তোমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আসন্ন জাতীয় নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এক বিরাট সুযোগ তৈরি হয়েছে।
সকলের কাছে আমার এই আহ্বান, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। নেতাকর্মী সহ দেশবাসীকে সতর্ক করে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে বিগত ১.৫ দশকে ফ্যাসিস্ট চক্র দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। এই বাংলাদেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, সচেতন ভূমিকা পালন করতে হবে। ছাত্রদল নেতাকর্মীদের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের আবাসন সহ নানা সংকট ও সম্ভাবনার তথ্য সংগ্রহ করে বিএনপি নেতাদের কাছে তুলে ধরার নির্দেশ দেন তারেক রহমান। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিক, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি এবং গণহত্যার বিচার সহ নতুন বাংলাদেশে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে ছাত্র জনতার আন্দোলনের ১ দফার বর্ষপূর্তিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে এই ইশতেহার ঘোষণা করা হয়। এ সময় পরিবারতন্ত্র ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মাধ্যমে নতুন রাষ্ট্র গঠনের অঙ্গীকারের কথা জানান আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্যদিকে নতুন বাংলাদেশে বিভাজনের রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানান এনসিপির নেতারা। ইমদাদুল হকের ক্যামেরায় রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। এনসিপি এনসিপি জিন্দাবাদ জিন্দাবাদ, ক্ষমতা না জনতা। ব্যবধান ৩৬৫ দিনের। ঐতিহাসিক ১ দফার বর্ষপূর্তিতে কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার এই সমাবেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির। সকাল থেকেই সমাবেশে যোগ দিতে সারা দেশের নেতাকর্মীরা জড়ো হন কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে। নতুন দলকে নিয়ে তরুণ প্রজন্মের প্রত্যাশাও ব্যাপক। এনসিপি আগামীতে একটি সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়বে, এই প্রত্যাশা নিয়ে আমরা আজকে এখানে হাজির হয়েছি। আমরা দুর্নীতির বিরুদ্ধে একদম জিরো টলারেন্স দেখতে চাই, যে কোনো মূল্যে, সে যে দলেরই হোক না কেন। ঘড়িতে তখন ৪টা। বৃষ্টি শেষ হতে না হতেই কেন্দ্রীয় শহীদ মিনারের মঞ্চে উঠে আসেন দলের আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার হোসেন সহ কেন্দ্রীয় নেতারা। জুলাই আন্দোলনে প্রাণ হারানো শহীদ ইমাম হাসান তায়েবের ভাই রবিউল আওয়ালের মর্মস্পর্শী বক্তব্য দিয়ে শুরু হয় সমাবেশ। এ সময় প্রিয় সন্তান স্বামী হত্যার বিচার চান শহীদ পরিবারের সদস্যরা। ১ বছর পূর্ণ হয়ে গেছে, আমাদের বিচারে কোনো অগ্রগতি হয় নাই, অজস্র প্রমাণ আছে। আমরা বারবার বলেছি যে আমাদের এইটা তদন্ত করার জন্য আপনারা ভিন্ন সংস্থা ব্যবহার করেন। পুলিশের ব্যবস্থা পুলিশ যদি করে তাহলে এই খুনিদেরকে খুঁজে পাওয়া যাবে না। আমাদের সকলের প্রাণকে একত্র করে দিয়েছে। পরে একে একে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। শুধুমাত্র বেতন খেয়ে পড়ে বাঁচার অবস্থা, এমন কর্মসংস্থান আমরা চাই না। বলেন, প্রতিটি নাগরিক যাতে রাজনীতিতে অংশ নিতে পারেন এমন রাজনীতিই করতে চায় এনসিপি। জুলাই সনদকে কার্যকর করতে হবে। ভাইরা আমার, জুলাই সনদের সংস্কারকে অন্তর্বর্তীকালীন সরকারকেই বাস্তবায়ন করতে হবে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা তাকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করব। এই বাংলাদেশে সিভিল সোসাইটি নামের কোন দালালকে আর ক্ষমতার চাটুকারিতা করে পার পেতে আমরা দিব না। সন্ধ্যায় নতুন বাংলাদেশের ২৪ দফা ইশতেহার ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমাদের সেকেন্ড রিপাবলিকের ২৪ দফা ইশতেহার ঘোষণা করছি। এতে উঠে আসে দেশ পরিচালনার নীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, প্রবাস নীতি ও দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো গড়ে তোলা সহ নানা প্রস্তাবনা। আমাদের প্রথম দফাটি হলো নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক, উপনিবেশ বিরোধী লড়াই, স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণ অভ্যুত্থানে জনগণের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা বহু ভাষা, সংস্কৃতি ও জাতির নতুন বাংলাদেশ তৈরি করব। তিনি বলেন, জুলাই আন্দোলনে সারা দেশের মানুষের পক্ষে ১ দফা ঘোষণা হয়েছিল, আর বাংলাদেশের জনতাই ওই ১ দফার ঘোষক।
মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। জুলাই চেতনাকে নস্যাৎ করতে বড় ধরনের ষড়যন্ত্র চলছে জানিয়ে জামাতে নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, এসব ষড়যন্ত্র নিয়ে তারা আতঙ্কিত নন। তাদের আতঙ্ক জুলাই অভ্যুত্থানের বিশ্বাসঘাতকদের নিয়ে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পগোষ্ঠীর জুলাই জাগরণ কালচারাল ফেস্টে এসব কথা বলেন তিনি। যারা মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন চায় ও জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে চায় না, তারাই বিশ্বাসঘাতক বলে এ সময় মন্তব্য করেন জামাতের নায়েবে আমির। মিজান শাহজাহানের রিপোর্ট। আয়োজনের তৃতীয় দিনে জুলাই যোদ্ধাদের বয়ানে ফুটে ওঠে সেই সংকটময় মুহূর্তের দিনগুলোর কথা। জুলাই আন্দোলনের অন্যতম অংশীজন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, সম্মুখ যোদ্ধাদের মধ্যে ক্রেডিট নেওয়ার অসম লড়াই চলছে। জুলাই যোদ্ধা সাদিক কায়েমের মতে, কাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন পূরণের লড়াই এখনো শেষ হয়ে যায়নি। রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদেরও জুলাইকে, প্রকৃত জুলাইকে, চেতনাকে, জুলাইয়ের প্রেরণাকে ধারণ করার বেশ ঘাটতি আমরা লক্ষ্য করছি। অনেকের মাঝে এই জুলাইয়ের ক্রেডিট নিয়ে একটা অসুস্থ প্রতিযোগিতা আমরা লক্ষ্য করছি। শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, সেই বাংলাদেশ বিনির্মাণ করার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই যোদ্ধাদের মূল্যায়নে ব্যর্থ হয়েছে সরকার ও রাজনৈতিক দলগুলো। বড় ধরনের চক্রান্তের আশঙ্কার কথাও জানান তিনি। ষড়যন্ত্রকারীরা দূর থেকে ষড়যন্ত্র করে, কাছ থেকে করে, আমরা বুঝতে পারি, আমরা সাবধান থাকি। কিন্তু নিজের মানুষ, কাছের মানুষের যখন বিশ্বাসঘাতকতা করে, সেটাকে মোকাবেলা করা অনেক সময় কঠিন হয়ে যায়। যারা সংস্কারের আইনি ভিত্তির প্রয়োজনীয়তা অনুভব করে না, তারাই নির্বাচন বিরোধী, তারাই নির্বাচনকে বানচাল করতে চায়, তারাই জেনে তেনে নির্বাচন করে বাংলাদেশকে আবার পিছিয়ে সেই 15 বছরের জঞ্জালের আবর্জনায় দেশকে নিয়ে যেতে চায়। তিনি বলেন, মৌলিক সংস্কার ও জুলাই সনদের আইনি স্বীকৃতিতে বাধা দিলে তাদের বিশ্বাসঘাতক হিসাবে চিহ্নিত করা হবে। সরকারকে বলবো, যেখানে যেখানে প্রয়োজন সংস্কারের, সেইটি নির্দ্বিধায় করতে হবে। কোন দল মানে, কোন দল মানে না, বাংলার জনগণ এটা শুনতে চায় না। দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন করার জন্য যা কিছু প্রয়োজন, এই সরকারকে সেটি করতে হবে। না হলে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা হিসাবে, শহীদদের সাথে বিশ্বাসঘাতক হিসাবে ইতিহাস আপনাদেরকে চিহ্নিত করবে। আলোচনা সভা শেষে কালচারাল ফেস্টে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কৃত করেন আয়োজকরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শুরু হল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক বিচার কাজ। এ মামলার অপর 2 আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এদিন সূচনা বক্তব্যে 11টি কেন্দ্রীভূত ঘটনা বিশ্লেষণ ও অকাট্য যুক্তি দিয়ে মামলাটি প্রমাণ করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সূচনা বক্তব্যের আগেই এ বিচার নিয়ে নিজ প্রত্যাশা মূল্যায়ন তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। 24-এর গণ আন্দোলন দমাতে সরকারের নির্দেশে সর্বোচ্চ বল প্রয়োগ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাদের নির্বিচার গুলিতে প্রাণ হারায় প্রায় 1400 মানুষ, আহত হন আরও প্রায় 2500। ওই সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দায়ের করা মামলার সূচনা বক্তব্য উপস্থাপনের নির্ধারিত দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন অ্যাটর্নি জেনারেল। বিচারিক কার্যক্রম শুরুর আগে আলোচিত এই মামলা নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন তিনি। আমরা এটাও বলেছি, পৃথিবীর ইতিহাসে যত স্বৈরশাসক আছেন, তাদের যদি কোনো সমিতি করা হয়, সেই স্বৈরশাসকদের সমিতিতে নিশ্চিতভাবেই শেখ হাসিনা ওয়াজেদ সভাপতিত্ব করতে পারবে। যে অপরাধ করেছেন সেই অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি যেটা আছে সেটা আমরা প্রার্থনা করেছি। এরপর সূচনা বক্তব্যে এই মামলা নিয়ে রাষ্ট্রপক্ষের অবস্থান তুলে ধরেন চিফ প্রসিকিউটর। এদিনও শুনানি সরাসরি সম্প্রচার করে বিটিভি। প্রসিকিউশন 11টি প্রতীকী ঘটনার উপর তার মামলা কেন্দ্রীভূত করবে, যেগুলো অত্যন্ত নিখুঁতভাবে বাছাই করা হয়েছে। এই 11টি ঘটনার বিস্তারিত বিশ্লেষণের মাধ্যমে প্রসিকিউশন সন্দেহাতীতভাবে প্রমাণ করবে যে
ব্যাপক বা পদ্ধতিগত আক্রমণ যা রাষ্ট্রীয় নীতির অংশ হিসাবে বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু করে চালানো হয়েছিল তা মানবতা বিরোধী অপরাধের সমস্ত শর্ত পূরণ করেছে এবং অভিযুক্তদের দায় নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই এবং থাকবে না। আসামিদের ইচ্ছাকৃত পলায়ন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের নিষ্ক্রিয়তা এই ট্রাইব্যুনালের সত্য অনুসন্ধান এবং ন্যায় বিচার নিশ্চিতের গুরু দায়িত্ব পালনকে বাধাগ্রস্ত করতে পারবে না। এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন 5 আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে আহত গাড়ি চালক খোকন চন্দ্র বর্মন। পরে তাকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। এই সাক্ষীর এবং জবানবন্দির মধ্যে আমি যে জেরা করেছি এবং জবানবন্দির মধ্যে অনেক ফাঁক আছে, অনেক ব্যাপক ফাঁক আছে। এ সময় আদালতে উপস্থিত ছিলেন মামলার একমাত্র গ্রেফতার আসামি ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন। তবে এদিন আদালতে নেয়ার সময় মামুনের হাতে ছিল না কোনো হ্যান্ডকাফ ও মাথায় হেলমেট। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। আগামী 5 আগস্ট মঙ্গলবার বিকেল 5টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, 5 আগস্ট বা 36 জুলাইয়ের এই দিনে বিশ্ব দেখেছিল এক অভাবনীয় গণ অভ্যুত্থান। বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল ফ্যাসিস্ট। বহু শহীদের রক্ত ও যোদ্ধার ত্যাগের পথ ধরে পুরো বাংলাদেশ এক হয়েছিল। 1 বছর পর আবারও ফিরে এসেছে সেই 36 জুলাই। এ উপলক্ষে মানিক মিয়া এভিনিউয়ে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বেলা 11টায় শুরু হবে অনুষ্ঠান, আর বিকেল 5টায় জাতির সামনে উপস্থাপন করা হবে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র। পরে সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে রাত 8টায় পরিবেশিত হবে আর্ট সেলের গান। 9 দফা থেকে সেই ঐতিহাসিক 1 দফা ঘোষণার দিন আজ। গত বছর 34 জুলাই বা 3রা আগস্টই শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের পতন ও ফ্যাসিবাদ বিলোপের 1 দফা ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিন আলোচনার জন্য সব দুয়ার উন্মুক্তের কথা বললেও শেখ হাসিনার পাতা ফাঁদে আর পা দেয়নি নাহিদ, আসিফ, হাসনাতরা। বরং 3 আগস্টই ঘোষণা দেওয়া হয় অসহযোগ আন্দোলনের। সেদিনের স্মৃতি তুলে ধরছেন সহকর্মী মাজহারুল হক মুহাজির। প্রায় 56,000 বর্গমাইলের গোটা বাংলাদেশ যেন সেদিন এক বিন্দুতে মিলিত হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। 3 আগস্ট 2024। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে। ছাত্র থেকে শিক্ষক, রিকশাওয়ালা থেকে নায়ক কিংবা গায়ক, সব ভেদাভেদ ভুলে আওয়াজটা সেদিন ছিল এক। কেন্দ্রীয় শহীদ মিনারে একে একে হাজির নাহিদ, আসিফ সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী আর ছাত্র জনতা। মাইক্রোফোন হাতে নিয়েই 9 দফাকে ভেঙে 1 দফার ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। যেই সরকার ছাত্র নাগরিকদের জীবনের নিরাপত্তা দিতে পারে না, আমরা সেই সরকার চাই না। আমাদের 1 দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। এদিন ঘোষণা আসে সারা দেশে 4 আগস্ট থেকে অসহযোগ আন্দোলনেরও। আমাদের অসহযোগ আন্দোলনের আওতামুক্ত থাকবে হাসপাতাল, ফার্মেসি, জরুরি পরিবহন সেবা। তারা যদি বসতে চায় আমার সঙ্গে এই আন্দোলনকারীরা। লাশের উপর রাজনীতি করা শেখ হাসিনার আওয়ামী লীগ তখনও আলোচনার জন্য দরজা খোলার কথা জানান। গণভবনের দরজা খোলা, যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। কিন্তু ছাত্র সমাজ যে তাদের লাল কার্ড দেখিয়ে দিয়েছে তারও বহু আগেই। অপেক্ষাটা শুধু ছিল বিদায়ের। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। পদোন্নতির ক্ষেত্রে দেশপ্রেমিক, মেধাবী ও দক্ষ কর্মকর্তাদের নির্বাচিত করতে নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2025-এর উদ্বোধনকালে এ নির্দেশ দেন তিনি। নৌবাহিনীর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন স্কুলের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বক্তব্যের শুরুতে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্য সহ মুক্তিকামী বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন প্রধান উপদেষ্টা।
একই সাথে স্মরণ করেন ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদদের। দেশের সেবা ও সুরক্ষায় নৌ ও বিমান বাহিনী সহ সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের ওপর গুরুত্ব আরোপ করেন ড ইউনূস। আশা করেন সংবিধান সমুন্নত রাখার পাশাপাশি যে কোনো রাষ্ট্রীয় সংকট ও দুর্যোগে অতীতের মতো আগামীতেও সাধারণ মানুষের পাশে দাঁড়াবে এই দুই বাহিনীর সদস্যরা। অনুষ্ঠানের স্থলে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ। এই নির্বাচনী পর্ষদের মাধ্যমে নৌবাহিনীর ক্যাপ্টেন থেকে কমোডর, কমান্ডার থেকে ক্যাপ্টেন এবং লেফটেন্যান্ট কমান্ডার থেকে কমান্ডার পদে কর্মকর্তাদের পদোন্নতির কার্যক্রম শুরু হয়। অন্যদিকে বিমান বাহিনী গ্রুপ ক্যাপ্টেন থেকে এয়ার কমোডর, উইং কমান্ডার থেকে গ্রুপ ক্যাপ্টেন এবং স্কোয়াড্রন লিডার থেকে উইং কমান্ডার পদে কর্মকর্তাদের নির্বাচিত করা হবে। সংশোধিত ড্যাব বা বিশদ অঞ্চল পরিকল্পনায় রাজধানীতে বাড়তে পারে ভবনের উচ্চতা, আর এতে স্থবির হয়ে আছে আবাসন খাত। এ খাতের ব্যবসায়ীরা বলছেন, ড্যাপের দীর্ঘসূত্রিতার কারণে এরই মধ্যে বড় ধরনের ক্ষতির মুখে নির্মাণ শিল্প খাত। রাজধানী ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে দ্রুত ড্যাব সংশোধন ও তা বাস্তবায়নের কথা জানান রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম। তরিক ইসলামের রিপোর্ট। রাজধানী ঢাকায় যে কোনো ভবন নির্মাণে এর উচ্চতা, ইউনিট ও তার আয়তনের অনুমতি দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। রাজধানী ঢাকাকে বাসযোগ্য করতে সবশেষ ২০২২ সালে ভবনের ফ্লোর এরিয়া রেশিও বা ফার কমিয়ে ড্যাপের সংশোধন আনে রাজুক। আলোচনা সমালোচনার মুখে আবারও ড্যাপ সংশোধনের উদ্যোগ নেয় রাজুক। দীর্ঘদিনেও ড্যাপের বাস্তবায়ন না হওয়ায় নির্মাণ শিল্প খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ এই আবাসন ব্যবসায়ীর। আপনি যদি রাজুকের স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে দেখবেন যে নিঃসন্দেহে আগে যত বিল্ডিংয়ের প্ল্যান পাস হতো, এই নতুন ড্যাপ ইনঅ্যাকশনে আসার পরে প্ল্যান পাসটা কমে গেছে। কারণ আবাসন ব্যবসায়ীরা এবং ল্যান্ডওনার কেউই এতে কমফোর্টেবল ফিল করছেন না। সংশোধন হবে এরকম করে জিনিসটা কেমন যেন একটু সিদ্ধান্তহীনতার মধ্যে ঝুলে আছে আর কি। তো যে কারণে আমরাও সামনে এগোতে পারছি না, ল্যান্ডওনাররাও তার ওই নিজেকে বঞ্চিত করতে চাইছেন না। তো সব মিলে পুরো বিষয়টা এখনো পর্যন্ত এই খাতে খুব বাজে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে আমি বলবো। সংকট নিরসনে বৈষম্য রোধ ও দ্রুত ড্যাব বাস্তবায়নের দাবি এই ব্যবসায়ী নেতার। ব্যবসার যে ট্রেন, যে গতি, সেটা স্লো হয়ে গেছে এই ড্যাবের কারণে। এটার সাথে দেশের ব্যাংকগুলো জড়িত, দেশের বিমাগুলো জড়িত, দেশের অর্থনীতি জড়িত, দেশের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলো জড়িত, বহু কিছু, মানুষের চাকরি জড়িত, তাদের ছেলে মেয়েদের পড়াশোনা জড়িত, শ্রমিকদের অন্য রুটি জড়িত। এটা একটা ছোট সেক্টর না। আমরা দেখছি আমেরিকায় যখন রিয়েল এস্টেট বসে গেছে তখন তাদের ইকোনমি বসে গেছে, ঠিক আমাদের দেশেও তাই। যদি এই রিয়েল এস্টেট সেক্টর বসে যায়, এ দেশের ইকোনমি বিপর্যয় হবে। নাগরিক সুবিধা বিবেচনায় দ্রুততম সময়ে ড্যাব বাস্তবায়নের কথা জানান রাজুক চেয়ারম্যান। মোটামুটি ড্যাব আমাদের একদম ফাইনালের সর্বশেষ পর্যায়ে। আমরা যে স্টেক হোল্ডার সহ রাজুক যে দায়িত্ব আমরা নিয়েছিলাম সেটা করে আমরা মন্ত্রণালয়ে পাঠাইছি। সেখানেও দু একটা মিটিং অলরেডি হয়েছে। আমি তারিখটা বলবো না, বাট খুবই শীঘ্রই একটা অ্যাডভাইজার পর্যায়ের মিটিং আছে, তারপরেই হয়তো এটা গ্যাজেট হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশ্বের ১৪৭টি বাসযোগ্য শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৪৩তম। ড্যাপের সংশোধন ও অপরিকল্পিত উন্নয়নের ফলে ঢাকার সবুজ এলাকা ও জলাশয় মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। সাংবাদিকদের সম্মানজনক জীবনের ব্যবস্থা করতে না পারলে তারা অপসাংবাদিকতায় জড়িয়ে পড়বে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বিকেলে তথ্য ভবনে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহত সাংবাদিকদের সম্মাননা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ২০২৪ জুলাই আগস্টে একই সাথে সেরা এবং নিকৃষ্ট সাংবাদিকতা দেখেছেন তিনি। রিপোর্ট করছেন এস.এম. আশরাফ। ২০২৪ জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে অন্তত ৬ সাংবাদিক প্রাণ হারিয়েছেন, আহত কয়েক ডজন। ঢাকার রাজপথ থেকে শুরু করে জেলা শহরে তারা ছিলেন প্রত্যক্ষদর্শী, তথ্যানুসন্ধানী, জনতার কণ্ঠস্বর। গুলির মুখেও পিছপা হননি গণমাধ্যম কর্মীরা। সেসব অকুতোভয় সাংবাদিকদের সম্মাননা জানাতে গিয়ে তথ্য উপদেষ্টা বলেন, ২০২৪ গণমাধ্যম মালিকদের প্রতিবন্ধকতা উপেক্ষা করে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করেছেন। অনেকেই চেষ্টা করেছেন ভিতর থেকে যে আসলে একটা প্রতিরোধ গড়ে তোলার জন্য। হাউসের মালিকানা অধিকাংশ যেহেতু গত 15 বছর নির্ধারিত হয়েছে,
ফলে এক ধরনের পক্ষপাত ছিল, এক ধরনের অন্ধ আনুগত্য ছিল। কিন্তু এই পুরা কৃতিত্বটা আসলে হাউসগুলোর চেয়ে ব্যক্তি সাংবাদিকদের এবং যারা এই নৈতিকতা এবং সৎসাহসের সাথে কাজ করেছেন তাদের। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, একজন মফস্বল সাংবাদিক কিভাবে সাধারণ মানুষের দাবির প্রতি ভূমিকা রাখতে পারেন তার উজ্জ্বল দৃষ্টান্ত ছিল 2024-এর জুলাই আগস্ট। পুলিশ গুলি করছে তার পাশে দাঁড়িয়ে, এবং সবচেয়ে হচ্ছে তার কোনো কিন্তু হোস্টাইল এনভায়রনমেন্টে তার যে একটা জ্যাকেট নাই, মাথায় একটা হেলমেট নাই, কোন ধরনের কোন সেফটি ইকুইপমেন্ট ছাড়া সামনে দাঁড়িয়ে সে জার্নালিজম করছে। বাংলাদেশের ইতিহাসে এই জার্নালিজমটা আমরা কোনোদিন দেখি নাই। এ সময় তথ্য উপদেষ্টা সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তারা যেন মানুষকে সঠিক তথ্য নিশ্চিত করেন। তাহলে হয়তো এই নতুন বাংলাদেশ। এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। নাসির উদ্দিন পাটোয়ারি আরও বলেন, নির্বাচন কমিশন গণতান্ত্রিক ভোটের অধিকার কেড়ে নেওয়ার পায়তারা করছে। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। তথ্য জমা দেওয়ার শেষ দিনে সংশোধিত কাগজপত্র নিয়ে নির্বাচন কমিশনে আসে এনসিপির 4 সদস্যের প্রতিনিধি দল। পরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেন তারা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় বর্তমান নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দল ছাড়া অন্য কেউ যদি ভোট নিতে আসে তাহলে সেখানে তারা সমস্যা সৃষ্টি করবে। এই পরিস্থিতির দিকে যাচ্ছি। দিন দিন এই ইলেকশন কমিশনকে দেখতে পাচ্ছি, ততই বুঝতে পারছি যে এটা মেরুদণ্ডহীন একটা ইলেকশন কমিশন। একটি দলের পক্ষে আনুগত্য দেখিয়ে নির্বাচন কমিশন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের অধিকার কেড়ে নেওয়ার পায়তারা করছে বলে অভিযোগ করেন তিনি। এটার অধিকাংশ অঙ্গ জুড়ে হলো সামরিক উর্দি পরা পোশাকে, এবং বাকি যতটুকু তারা আছে সেটা আবার দলীয় পোশাকে আবৃত। ভুল সংশোধন করে গণতান্ত্রিক ধারায় ফিরে আসার আহ্বান জানান এনসিপির এই নেতা। ইলেকশন কমিশন যে গঠন প্রক্রিয়া সেটা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। আসসালামু আলাইকুম। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকামুখী একটি মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে সিলেট অভিমুখী একটি সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে 2 মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতেই ঘটনাস্থলে নিহত হন 4 জন। আহত 3 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও 1 জন মারা যান। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। এবার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল সরকার। আজ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানের সই করা বিশেষ আদেশ জারি করা হয়েছে। তবে প্রবাসী বাংলাদেশি 65 বছর বা তার চেয়ে বেশি বয়সী প্রবীণ ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি এই নিয়মের বাইরে থাকবেন। তবে তারাও চাইলে অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন। আদেশে আরও বলা হয়েছে, কারিগরি সমস্যার কারণে যদি কোনো সাধারণ করদাতা ই রিটার্ন দাখিল করতে না পারেন, তবে তাকে আগামী 31 অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে লিখিতভাবে জানিয়ে আবেদন করতে হবে। অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে তারা কাগজে রিটার্ন জমা দিতে পারবেন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সবুজ পাহাড় আর নীল হ্রদের সৌন্দর্যে ঘেরা রাঙামাটি পর্যটকদের কাছে সবসময় প্রিয় গন্তব্য। তবে বর্ষায় কাপ্তাই হ্রদের পানি বেড়ে যাওয়ায় তলিয়ে গেছে জেলার প্রধান আকর্ষণ পর্যটনের ঝুলন্ত সেতু। এতে করে হতাশ হয়ে ফিরছেন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। ফলে নেতিবাচক প্রভাব পড়ছে স্থানীয় পর্যটন ব্যবসায়। রাঙামাটি থেকে পুলক চক্রবর্তীর পাঠানো তথ্য ও ছবিচিত্র নিয়ে আরও জানাচ্ছেন জাহিদুল আলম।
পাহাড়, হ্রদ আর সবুজের অপরূপ সমন্বয়ে ঘেরা রাঙামাটি। পাহাড়ের রানী নামে খ্যাত এই পার্বত্য জেলাটি সারা বছরই পর্যটকদের অন্যতম আকর্ষণ। প্রতি বছর হাজার হাজার মানুষ ছুটে আসেন কাপ্তাই হ্রদে নৌভ্রমণ, শুভলং ঝর্ণা দেখা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী সংস্কৃতি উপভোগ করতে। তবে এবছর সেই চিরচেনা চিত্রে দেখা দিয়েছে ভিন্নতা। কারণ রাঙামাটি ভ্রমণের মূল আকর্ষণ পর্যটন ঝুলন্ত সেতু তলিয়ে গেছে বর্ষার পানিতে। নিরাপত্তার কথা চিন্তা করে কর্তৃপক্ষ সেতুতে চলাচলে জারি করেছে নিষেধাজ্ঞা। পর্যটক ঝুলন্ত ব্রিজ দেখার জন্য তো আসার পর দেখতেছি যে এখানে পানি উঠে গেছে ব্রিজে। তো এটা খুব হতাশাজনক। এত আশা নিয়ে আসছি এটা দেখার জন্য। এখন সময় এসেছে এই যে ব্রিজটাকে নিয়ে একটু চিন্তা ভাবনা করার এবং ব্রিজটা যাতে না ডুবে সেই ব্যবস্থা করার। সেতু দেখতে টুরিস্ট না আসায় নৌ ভ্রমণের ব্যবসাও কমে গেছে। এ অবস্থায় স্থানীয় পর্যটন খাতে বড় ধরনের ধস নেমেছে, ভাটা পড়েছে স্থানীয় অর্থনীতিতেও। ঝুলন্ত ব্রিজে পানি উঠে গেলে আমাদের বোটের ব্যবসাটা একটু কম হয়, টুরিস্টটা একটু কম আসে। আরো ধরেন 5টা ফিট উপরে তোলা যেত তাহলে সমস্যাটা হতো। উন্নয়ন কর্তৃপক্ষ যদি আধুনিক নতুন ব্রিজ নির্মাণের প্রকল্প করবে, আশা রাখি আমরা আবার একটা নতুন আধুনিক ঝুলন্ত ব্রিজ পাবো। স্থানীয়রা মনে করছেন দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে রাঙামাটির পর্যটন খাত দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়বে। জাহিদুল আলম, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। চীন ও পাকিস্তানের মধ্যে গড়ে তোলা সিল্ক রোডের সঙ্গে ইরানের যুক্ত হওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য, বাজার সম্প্রসারণ ও পরিবহন খাতে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনাও তুলে ধরেছেন তিনি। ইরানের মেহের নিউজ এজেন্সি বলছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে যাওয়ার আগে তেহরানে এক সংবাদ ব্রিফিংয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান কথা বলেন। তিনি বলেন, ইরানের মাধ্যমে চীন পাকিস্তানের সিল্ক রোড ইউরোপ পর্যন্ত যেতে পারে। একই সাথে বর্তমানে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ভালো রয়েছে বলেও জানান পেজেশকিয়ান। বহিঃশক্তি মুসলিম দেশগুলোর মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছে উল্লেখ করে এ সময় তিনি আরও বলেন, পাকিস্তানের সঙ্গে সংহতি ও ঐক্য করতে প্রতিশ্রুতিবদ্ধ ইরান। এবার খেলার খবর। এএফসি অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে বাছাই পর্ব খেলতে লাওসে পৌঁছে আজই প্রথম অনুশীলন করেছে বাংলাদেশ দল। ঢাকা থেকে থাইল্যান্ড হয়ে শনিবার রাতেই লাওসে পৌঁছায় আফিদা সাগরিকারা। দেশ ছাড়ার আগে টুর্নামেন্টে ভালো ফল আসার কথা জানিয়েছিলেন অধিনায়ক আফিদা খন্দকার। অনুশীলনে নামার আগেও সেটাই জানান তিনি। আগামী 6 আগস্ট স্বাগতিক লাওসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর 8 আগস্ট তিমুর লেস্তের মুখোমুখি হবে তারা। 10 আগস্ট গ্রুপের শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ। 4 দলের এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন দল সরাসরি খেলবে এএফসি অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপের মূল পর্বে। এছাড়া মূল পর্বে জায়গা পাবে 8 গ্রুপের 3টি সেরা রানার্স আপ দলও। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। নবীন প্রবীণদের সমন্বয়ে নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্র দলের সমাবেশে তারেক রহমান। ফ্যাসিবাদ ঠেকাতে তরুণদের সচেতন থাকার আহ্বান। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সেকেন্ড রিপাবলিক ও নতুন বাংলাদেশের 24 দফা ইশতেহার ঘোষণা এনসিপির। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে নতুন রাষ্ট্র গঠনের অঙ্গীকার নাহিদ ইসলামের। জুলাইয়ের চেতনা নস্যাতে বড় ধরনের ষড়যন্ত্র চলছে, অভিযোগ জামাত ইসলামের। যারা মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন চায় তারাই বিশ্বাসঘাতক। সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনার বিচার শুরু। অপরাধের প্রমাণ স্পষ্ট বললেন চিফ প্রসিকিউটর। সর্বোচ্চ শাস্তি দাবি অ্যাটর্নি জেনারেলের। 5 আগস্ট মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করবে অন্তর্বর্তী সরকার। রয়েছে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন। এবং আওয়ামী লীগের পতনের 1 দফা ঘোষণার দিন আজ। আলোচনার নামে শেখ হাসিনার ফাঁদে পা না দিয়ে অসহযোগ আন্দোলনে নামে ছাত্র জনতা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।